2024 সালকে একটি অন্ধকারময় বছর হিসেবে ভুলে যেতে চায় আওয়ামী লীগ। নতুন বছর 2025-এ রাজনীতিতে ফিরতে চায় দলটি। সেই উদ্দেশ্যে নেতাকর্মীদের উজ্জীবিত করতে হোয়াটসঅ্যাপে সংযোগ স্থাপন ও বিদেশের লবিস্ট নিয়োগ করে পরাশক্তিগুলোর সমর্থন আদায় করে রাজনীতিতে ফেরার পরিকল্পনা দলটি। বা যত চক্রান্ত হোক, সেই চক্রান্ত হলেও সেই চক্রান্তগুলিকে আমরা উতরিয়ে যেতে পারি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক বিবিসি বাংলার যে নিউজটি দেখছি সেটা হলো আগামী 19 জানুয়ারি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। শেখ হাসিনা একটি দলের প্রধান। জানুয়ারির দিকে তাকিয়েই কি তবে অপেক্ষার প্রহর গুনছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? হয়তো এই জানুয়ারিতে ঘুরে আবারও দ্বিগুণ শক্তি নিয়ে ফিরছে আওয়ামী লীগ। এইরকমই গুঞ্জন শোনা যাচ্ছে বাইরের কিছু মিডিয়া থেকে। এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন। বা যত চক্রান্ত হোক, সেই চক্রান্ত হলেও সেই চক্রান্তগুলিকে আমরা উতরিয়ে যেতে পারি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। যদিও দলটির নেতাদের দাবি তাদের পলাতক নেত্রীকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত দলটির কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চোখে পড়েনি। কেবল অজ্ঞাত স্থান থেকে অনলাইনে দলটির ফেসবুক পেজ থেকে কিছু কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হচ্ছে। সেই কর্মসূচি পালনে রাজপথে তাদের নেতাকর্মীদের তৎপরতাও লক্ষ্য করা যায়নি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 আগস্ট শোক দিবস পালন করতেও দেখা যায়নি। এদিকে নতুন কোনো কর্মসূচিও ঘোষণা দেয়নি আওয়ামী লীগ। ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে। তবে নতুন বছরে দলটি আবারও মাঠের রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন,
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এদিকে গত 5 আগস্টের পর আওয়ামী লীগের মধ্যে তৈরি হয় রাজনৈতিক শূন্যতা, ছেদ পড়ে রাজনৈতিক কর্মকাণ্ডে। এ কারণে 2024 সালকে বলা হয় আওয়ামী লীগের জন্য অন্ধকারময় বছর। নতুন বছরে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছে দেশের প্রাচীনতম রাজনৈতিক এই দলটি। তারা বলছে শুভ ও কল্যাণময় সময় প্রতিষ্ঠা করতে তারা নতুন করে নিজেদের আত্মনিয়োগ করবে, পাশাপাশি বিশ্বের পরাশক্তিগুলোর সমর্থন চাওয়া হবে। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। দলটির একাধিক সূত্র বলছে 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একের পর এক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজগুবি দুর্নীতির তথ্য ফাঁস করা হচ্ছে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের। আওয়ামী লীগের টুটি চেপে ধরতে এমন কোনো কাজ নেই যা করছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। গঠন করা হয়েছে গুম কমিশনও। এদিকে দলটির নেতারা বলছেন নতুন বছরে তারাও সব ধরনের প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে নতুন আঙ্গিকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চান। এজন্য নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা ও উদ্যোগ। তাদের দাবি এসব উদ্যোগের মাধ্যমে আওয়ামী লীগের হারিয়ে যাওয়া জনসমর্থন নতুন করে ফিরে পেতে সহায়ক হবে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। বিবিসি বাংলার যে নিউজটি দেখছি সেটা হলো আগামী 19 জানুয়ারি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। শেখ হাসিনা একটি দলের প্রধান এখন, এবং তিনি দেশ থেকে চলে গেছেন, এখন ভারতে অবস্থান করছেন। কিন্তু তার যে অর্থাৎ একজন ফ্যাসিস্ট শাসক হিসেবে তাকে উচ্ছেদ করা হয়েছে। একজন দলের নেতা তিনি যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করে থাকেন তাহলে তার জন্য তিনি দোষী সাব্যস্ত হবেন এবং তাকে সেই সাজা ভোগ করতে হবে। আওয়ামী লীগ যদি আপনি বলেন ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে রাজনীতিতে আসে, আমি মনে করি যে তা করে আসার পরেও যদি জনগণ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে করতে পারে। বিবিসি বাংলার যে নিউজটি দেখছি সেটা হলো আগামী 19 জানুয়ারি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন এবং তাদেরকে দিক নির্দেশনা দেবেন, যেটি এর আগে আমরা দেখেছি দেশের বাইরে বিভিন্ন জায়গায় হয়েছে, এমনকি নিউ ইয়র্কে হয়েছে, অন্য স্টেটগুলোতে হয়েছে, দেশের বাইরে ব্রাসেলসে হয়েছে, আরো বিভিন্ন জায়গায় হয়েছে। এখন তিনি বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে বক্তব্য দেবেন, যেটি নিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে আগ্রহ আছে, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আগ্রহ আছে। শেখ হাসিনা আবারও রাজনীতিতে অ্যাক্টিভ হচ্ছেন, আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন, দলের হাল ধরার চেষ্টা করছেন। তাকে নিয়ে অনেকের আপত্তি আছে, অনেকে হয়তো তার জন্য অপেক্ষা করছেন। আপনি কিভাবে দেখছেন? জি, দেখুন, শেখ হাসিনা একটি দলের প্রধান এখন, এবং তিনি দেশ থেকে চলে গেছেন, এখন ভারতে অবস্থান করছেন। কিন্তু তার যে অর্থাৎ একজন ফ্যাসিস্ট শাসক হিসেবে তাকে উচ্ছেদ করা হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। এরকম একটা বাস্তবতা তিনি সরকার প্রধান হিসাবে, সেই সঙ্গে তার যারা সহযোগী ছিল তারা যে সমস্ত অন্যায় অপরাধ বা গণহত্যা যাই করে থাকে কেন, তার জন্য ব্যক্তিগতভাবে তারা এটার জন্য দায়বদ্ধ এবং সেটা তার জন্য বিচারের আয়োজন করা হয়েছে এবং বিচার হবে। সেই বিচারে সাজাপ্রাপ্ত হবেন বা খালাস পাবেন সেটা হলো ভিন্ন প্রশ্ন। কিন্তু তার আগে তার যে দল, এখন ব্যক্তি, একজন দলের নেতা এবং দল দুটা কিন্তু সেপারেট এন্টিটি। একজন দলের নেতা তিনি যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করে থাকেন তাহলে তার জন্য তিনি দোষী সাব্যস্ত হবেন এবং তাকে সেই সাজা ভোগ করতে হবে। কিন্তু দলগতভাবে আপনি যদি একটা দলকে যদি আপনি মানে অপরাধ প্রমাণ করতে না পারেন, দলীয়ভাবে একটা মানে অপরাধ, যে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি অপরাধ করেছে, সেটি যে পর্যন্ত কোর্টে প্রমাণিত না হবে সে পর্যন্ত কিন্তু আপনি আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডকে আপনি গণতান্ত্রিক ব্যবস্থা বা একটা ইনক্লুসিভ গণতান্ত্রিক সিস্টেমে আপনি অস্বীকার করতে পারেন না। আওয়ামী লীগ তার দলীয় কর্মকাণ্ড করতেই পারে আনটিল যদি আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষিত না হয়। তো শেখ হাসিনার ব্যাপারে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার কার্য শুরু হয়েছে সেই বিচারও চলছে, এখন শুরুই হয়নি বিচার, তাই না? এরকম একটা অবস্থা তিনি যদি দলীয় প্রধান হিসাবে সেই দলের কোনো সমাবেশে তিনি ভার্চুয়ালি সংযুক্ত হন, সেটাও কিন্তু তাকে ফেরানো যাবে, এটা আপনি ফেরাতে পারেন। একজন অপরাধী হিসাবে তাকে আপনি ফেরত চাইতে পারেন, কিন্তু তিনি যদি ওখানে বসে দলীয় কর্মকাণ্ড অংশগ্রহণ করেন সেটাকে আপনি মানে অস্বীকার করার কোনো পথ নেই, ফেরানোর কোনো পথ, অস্বীকার না ফেরানোর কোনো পথ নেই।
আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশে এমন রাজনৈতিক নেতাও আছেন যিনি দণ্ডিত হয়েছেন, দণ্ডিত হয়ে বিদেশে অবস্থান করেছেন, তিনি কিন্তু ভার্চুয়ালি সভা সমাবেশে উপস্থিত থেকেছেন, বক্তৃতা করেছেন। তো সেই হিসাবে তো এখানে বিতর্ক হতে পারে তাকে রাজনৈতিকভাবে ক্রিমিনাল মানে পলিটিক্যাল মানে জাজমেন্ট করে তার, সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকে। কিন্তু আদালত তো দোষী সাব্যস্ত করেছে, রায় দিয়েছে, তারপরে তো তিনি করেছেন। তো এক্ষেত্রে তো শেখ হাসিনার এখন পর্যন্ত সে ধরনের কোনো আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, সেটা হলো অনেকে ভাবছিলেন যে আওয়ামী লীগ বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানের সময় যে দমন পীড়নের মধ্যে দিয়ে সরকারে গেছে এবং শেখ হাসিনা পরবর্তীতে তিনি দেশ ছেড়ে গেছেন। এই অবস্থায় আওয়ামী লীগের রাজনীতি পরিশুদ্ধ হয়ে আসার ব্যাপারে অনেকেই মত দেন যে আওয়ামী লীগ যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো ছেড়ে দিয়ে নতুন করে তারা শুরু করুক। যারা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত নয় তারা এই কথা বলছেন। সেইখানে আওয়ামী লীগের নেতৃত্বে যদি শেখ হাসিনা থাকেন, এটা একেবারে দলের নিজস্ব বিষয়, এটা আমাদের বিষয় নয়। তারপর মতামত জানতে চাওয়া সেটা হলো যে আওয়ামী লীগের নেতৃত্ব যদি সেই শেখ হাসিনার কাছেই থাকে, যার ব্যাপারে এতগুলো মামলা রায় হয়নি ঠিক আছে, কিন্তু তিনি কতটা জড়িত ছিলেন এটা অনেকটুকু স্পষ্ট। তো সেই শেখ হাসিনা যদি আবার আওয়ামী লীগের নেতৃত্বে থাকেন, তিনি আবার আগের ধারায় পরিচালিত করতে চান, তিনি আবার বক্তব্য দেওয়ার সময় বলেন যে আমি কোনো ছাত্র হত্যা করতে বলিনি, কোনো গুলি করতে বলিনি, উল্টো পুলিশকে মেরে ফেলেছে, অমুক টুমুক যেগুলো বিভিন্ন বিদেশে তিনি দিয়েছেন, দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সেটা কোনো ঝুঁকি তৈরি করবে কিনা? না, দেখুন, ঝুঁকি বলতে এই নয় যে মানে আইনগত ঝুঁকির কথা বলছেন, অন্য ঝুঁকির কথা বলছেন। যেমন সবচেয়ে বড় আদালত কিন্তু জনতার আদালত, তাই না? বাংলাদেশে কিন্তু আমাদের দেশের ইতিহাসে অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল। ৭৭ সালে পাকিস্তান স্বাধীনতায় মুসলিম লীগের অবদান অস্বীকার্য, তাই না? তো বড় তখনকার প্রেক্ষাপটে মুসলিম লীগ সবচেয়ে বড় লীগ ছিল, কিন্তু সেই মুসলিম লীগ আজকে নেই। শেরে বাংলা ফজল হক অনেক বড় মাপের রাজনীতি ছিল, তাই না? অনেক বড় মাপের রাজনীতি ছিল। কিন্তু দেখুন যে আর যে দল ছিল কৃষক শ্রমিক প্রজাতন্ত্র, সেই পার্টি কিন্তু এখন। এরপরে আপনি দেখেন মনি সিংয়ের কমিউনিস্ট পার্টি আছে, কিন্তু সেইভাবে কি আছে? মনি সিংয়ের সময় যে কমিউনিস্ট পার্টি ছিল, ন্যাপ, মুজাফফর ন্যাপ বলেন বা ভাষা ন্যাপ বলেন, সেগুলো কি আছে? জাসদের কথা যদি আমরা বলি, হ্যাঁ, জাসদের কথা যদি আপনি বলেন, মানে আসল ভাষাতে এই দলগুলো নেই। কেন নেই? এগুলো কিন্তু আইন করে আদালতে নিষিদ্ধ করা হয়, মানে জনগণের কাছে তারা নিষিদ্ধ হয়ে গেছে, মানে বিলুপ্ত হয়ে গেছে। বিবর্তনটা এমনি ভাবে হয়। এখন আমিও তাই মনে করি যে শেখ হাসিনা যাই করুন না, তার দায়ভার সে দলকেই নিতে হবে, আওয়ামী লীগকে নিতে। এটি নিয়ে আওয়ামী লীগ যদি আপনি বলেন ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে রাজনীতিতে আসে, আমি মনে করি যে তা করে আসার পরেও যদি জনগণ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে করতেই তো পারে। এরপরে যদি আওয়ামী লীগ ক্ষমা চাইলো কিনা তাতে কি যায় আসে যদি জনগণ তাকে গ্রহণই না করে? তো সেই জন্য আমার মনে হয় যে এটা আমাদের অপেক্ষা করা দরকার যে আসলে জনগণ বিষয়টি। জি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন আপনি যে আসলে জনগণের আদালতটি সবচেয়ে বড় আদালত, এবং অনেক বড় বড় দল আছে যাদের ভুল নীতির কারণে পরবর্তীতে হারিয়ে গেছে, উদাহরণস্বরূপ আপনি বলছিলেন। এবং নিঃসন্দেহে আওয়ামী লীগ যখন নতুন করে পথ চলার চিন্তা করবে, তারাও নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার কথা ভাববে। শুধু আওয়ামী লীগ কেন, অন্যান্য বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে সবারই বিগত দিনের ভুলগুলো শুধরে নিয়ে তারা যদি নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসে, তাহলে 2024 সালকে একটি অন্ধকারময় বছর হিসেবে ভুলে যেতে চায় আওয়ামী লীগ। নতুন বছর 2025-এ রাজনীতিতে ফিরতে চায় দলটি। সেই উদ্দেশ্যে নেতাকর্মীদের উজ্জীবিত করতে হোয়াটসঅ্যাপে সংযোগ স্থাপন ও বিদেশে লবিস্ট নিয়োগ করে পরাশক্তিগুলোর সমর্থন আদায় করে রাজনীতিতে ফেরার পরিকল্পনা দলটির। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। টানা 16 বছর ধরে দোর্দণ্ড প্রতাপের সাথে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের দম্ভের পতন ঘটে 2024 সালে এসে। দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সীমাহীন দুর্নীতি আর ন্যায় বিচারের ত্রুটি চেপে ধরে জনবিচ্ছিন্ন এক দলে পরিণত হয় বলেই আওয়ামী লীগের আজকের এই পরিণতি বলে মনে করছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা। তাই 2024-কে ভুলে যেতে চায় আওয়ামী লীগ। নতুন বছরে নতুন ভাবনায় আবারও রাজনীতিতে ফিরতে চায় দলটি। সেই লক্ষ্যে ঠিক করা হচ্ছে কর্মপরিকল্পনাও।
এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে। বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থীদের একটি বড় অংশই চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। তবে দলটির নেতারা বলছেন, নতুন বছরে সব ধরনের প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে নতুন আঙ্গিকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চান তারা। এজন্য নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা ও উদ্যোগ, যেগুলো তৃণমূল নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করবে, পাশাপাশি আওয়ামী লীগের হারিয়ে যাওয়া জনসমর্থন নতুন করে ফিরে পেতে সহায়ক হবে। তার মধ্যে অন্যতম ক্ষমতায় ফিরতে পরাশক্তিগুলোর সমর্থন আদায় করা, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে দেয়া দলটির সিনিয়র নেতাদের সাক্ষাৎকার থেকে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আওয়ামী লীগের এক সিনিয়র নেতা এ প্রসঙ্গে দেশের প্রথম সারির একটি অনলাইন গণমাধ্যমকে বলেছেন, বিশ্বায়নের এই যুগে ছোট দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকে পরাশক্তিগুলো। আওয়ামী লীগ মনে করে আন্তর্জাতিক চক্রান্তেই তাদের এমন পরাজয়। এজন্য আওয়ামী লীগ আন্তর্জাতিক শক্তিকে গুরুত্ব দিয়ে নতুন বছর 2025 সালেই মাঠের রাজনীতিতে সক্রিয় হবে। একই প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমটিকে বলেছেন, চলতি মাসের মধ্যেই তারা রাজনৈতিক কর্মসূচি দিতে চান। জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তারা। দলীয় সভানেত্রীও বিভিন্ন দেশে প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেছেন, এমনটি বলে কর্মীদের উজ্জীবিত থাকার ব্যাপারে আশ্বস্ত করেন তিনি। আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক আরো বলেছেন, বিভিন্ন দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই দেশের সরকারি দলের জনপ্রতিনিধি ও সরকারের সঙ্গে যোগাযোগ করছেন। লবিস্ট হিসেবে একটি ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে, এমনটি জানিয়ে তিনি বলেছেন, লবিস্ট ফার্ম বিভিন্ন দেশের সরকারি দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরছে। বর্তমান সরকারকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে দাবি করে তিনি বলেছেন, দেশের জঙ্গিবাদ বিস্তারের বিষয়ে পশ্চিমা ও বিভিন্ন দেশের সরকারকে তারা বোঝাতে সক্ষম হচ্ছেন। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আওয়ামী লীগ ফিরাতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।